বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মুহূর্তে অনুষ্ঠানের সভাপতি ভারতের মাননীয় উপরাষ্ট্রপতি জনাব হামিদ আনসারী, সহকর্মীবৃন্দ, সমবেত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিশ্বকবি রবীন্দ্রনাথ তার 1400 সাল কবিতায় বলেছিলেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে। তার উত্তর আমরা পেয়েছিলাম আমাদের সংগ্রাম ও আন্দোলনের প্রেরণার আরেক উৎস বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কবিগুরুর এই কবিতা পড়ে একই শিরোনামে তিনি লিখেছিলেন, আজি হতে শতবর্ষ আগে কে কবি স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে আজি হতে শতবর্ষ আগে। আজ 1418 বঙ্গাব্দে কবিগুরুর 150 জন্মবার্ষিকী এই শুভক্ষণে বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি। রবীন্দ্রনাথ শুধু কবি নন, লেখক নন, তিনি বাঙালির ব্যক্তি ও সমাজ জীবনের উজ্জ্বল এক বাতিঘর। আমাদের প্রেম ও দ্রোহ শান্তিতে রবীন্দ্রনাথ থাকেন হৃদয়ের কাছের মানুষ হয়ে। তার সৃষ্টির ঝর্ণাধারায় আমরা সিক্ত হই প্রতিনিয়ত। ছোটবেলায় আমার বাবা সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভরাট উদাত্ত গলায় আবৃত্তি শুনতাম, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। অথবা কোনো সংকট মুহূর্তে তিনি আবৃত্তি করতেন, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আজ যখন আমরা রবীন্দ্রনাথের 150 জন্মবার্ষিকী উদযাপন করছি, তখন আমার বাবাকে বারবার মনে পড়ছে। তিনি সময় পেলেই আবৃত্তি করতেন। বিশেষ করে আমরা যখন ঢাকা থেকে টুঙ্গিপাড় স্টিমারে যেতাম, তখন তিনি সবসময় এই কবিতাটা আমাদের পড়ে শোনাতেন। তার অত্যন্ত প্রিয় পংক্তি, এই অনন্ত চরাচরে স্বর্গ মর্ত ছেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব, হায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আমরা আপনজনদের আঁকড়ে ধরে রাখতে চাই, কিন্তু সবাইকেই একদিন এই ধরনীতে চলে যেতে হয়। থাকে শুধু তার স্মৃতি ও কীর্তি। আমার রবীন্দ্রনাথ পাঠের হাতেখড়ি হয়েছিল আমার বাবার কাছ থেকেই। পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের ছাত্রী হিসেবে আমার সুযোগ হয়েছিল আরো ব্যাপকভাবে রবীন্দ্রনাথকে, তার সাহিত্যকে জানার। বাঙালির মুক্তির সংগ্রাম করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের 19টি বছর কেটেছিল কারাগারে। গ্রেপ্তারের সময় প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি আমার মা সব সময় তার জেল জীবনের প্রিয় সঙ্গী বইপত্রের সাথে রবীন্দ্র রচনাবলীও দিয়ে দিতেন। সংকট ও প্রতিকূলতার প্রতিটি সময় রবীন্দ্রনাথের গান আর কবিতা আমাকেও অনুপ্রাণিত করেছে মাথা নত না করতে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন নির্জন কারাবাসে দিনগুলি কাটাচ্ছিলাম, সে সময় ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শেষ করে উঠে বসে কি করব, কাজ একটাই ছিল, বই পড়া। এবং এই বই পড়েই দিন কাটত। তখনও রবীন্দ্রনাথের কবিতা মাঝে মাঝে আবৃত্তি করতাম, নিজের মনেই হাঁটতাম, আবৃত্তি করতাম। কাজী রবীন্দ্রনাথের আবৃত্তি আমাকে উজ্জীবিত করত, তার কবিতা প্রেরণা যোগাত। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ভারতের মাননীয় উপরাষ্ট্রপতি জনাব মোহাম্মদ হামিদ আনসারী এবং তার সফর সঙ্গী বৃন্দ। আমাদের এই দুই রাষ্ট্রের মৈত্রী ও বন্ধুত্বের সেতু হয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দুটি দেশের জাতীয় সঙ্গীতও তাঁরই রচনা। আমরা অত্যন্ত সৌভাগ্যবান। তার জন্ম কলকাতায়, কিন্তু জীবনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন বাংলাদেশে, পতিশর, শিলাইদা আর শাহজাদপুরে। জমিদারি দেখাশোনার কাজে এলেও তিনি গরিব প্রজার কল্যাণে অনেক কাজ করেছেন, তাদের সুখ দুঃখের সাথী হয়েছেন, গভীরভাবে তাদের জানতে চেষ্টা করেছেন, ভালোবেসেছেন।
খুব কাছ থেকে তিনি দেখেছেন নদীমাতৃক গ্রাম বাংলার প্রকৃতি আর আমাদের কৃষি নির্ভর গ্রামীণ সমাজকে। সৃষ্টি করেছেন অসামান্য সব গান, কবিতা, উপন্যাস ও ছোট গল্প। প্রতিস্বরে তিনি প্রতিষ্ঠা করেছিলেন কৃষি সমবায়, প্রবর্তন করেছিলেন ক্ষুদ্র ঋণ কর্মসূচি। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে বিশ্ব মানব হওয়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন তাতেও রয়েছে শিলাইদহ তথা কুষ্টিয়া অঞ্চলের বাউলদের প্রভাব। বাউল গান, বিশেষভাবে লালন শাহের গানে তিনি খুঁজে পেয়েছিলেন লোকজীবনে বহমান সম্প্রীতি ধারার পরিচয়। তিনি নিজে তার রচনা ও বক্তৃতা এর উল্লেখ করেছেন। আরেকটি কথা না বললেই নয়, তা হলো কলকাতা বা অন্য কোথাও নয়, রবীন্দ্রনাথ কিন্তু বিয়ে করেছিলেন এই বাংলাদেশেরই খুলনার দক্ষিণডি গ্রামের মেয়ে ভবতারিণীকে, বিয়ের পর যাকে নতুন নাম দিয়েছিলেন তিনি মৃণালিনী। কাজে সেদিক থেকে রবীন্দ্রনাথের আমাদেরও ভাগ রয়েছে সমান সমান। আমাদের দেশের জামাই তিনি। রবীন্দ্রনাথের স্মৃতিকে ধরে রাখার জন্য আমাদের সরকার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে। সংরক্ষণ করা হয়েছে শিলাইদহ, শাহজাদপুর ও প্রতিস্বরে রবীন্দ্র স্মৃতি। আমরা বাংলাদেশে যেমন বিশ্ববিদ্যালয় করব, সেই সাথে সাথে আমরা শান্তিনিকেতনেও একটি বাংলাদেশ ভবন নির্মাণ করবার ইচ্ছা আছে। এক্ষেত্রে আমরা নিশ্চয়ই ভারত সরকারের সঙ্গে আলোচনা করব। আমার ভারত সফরকালীন যৌথ ইস্তেহারের ঘোষণা অনুযায়ী রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকীর অনুষ্ঠান বাংলাদেশ ও ভারত যৌথভাবে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করছে। এই উপলক্ষে ঢাকা ও কলকাতার মধ্যে যে বিশেষ ট্রেন চলবে তার নামকরণ করার অনুরোধ জানিয়ে আমাকে চিঠি দিয়েছিলেন ভারত সরকারের রেলমন্ত্রী মমতা ব্যানার্জি। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল আমার প্রিয় রবীন্দ্র কাব্যের পংক্তি, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট এতরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। আমি এই ট্রেনের নামকরণ করলাম সোনার তরী। ভারত সরকারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা এই নামটি গ্রহণ করলেন, সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন আমাদের স্বাধিকার আন্দোলনের প্রতিটি অধ্যায়ের সাথে। তার সৃষ্টির মাধ্যমে তিনি বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছিলেন বাংলা ভাষাকে। অন্যদিকে আমরা এই ভূখণ্ডের মানুষ 1948 সালে সেদিনে তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয়েছিল মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার লড়াই। 52 সালে 21শে ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক সহ শহীদদের রক্তের বিনিময়ে সেই বাংলা ভাষাকে আমরা রাষ্ট্রভাষার মর্যাদায় অভিষিক্ত করেছিলাম। কয়েকজন দেশপ্রেমিক প্রবাসী বাঙালি আমাদের গত সরকারের আমলে উদ্যোগ নিয়েছিল 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার, এবং আমাদের সরকার সেই উদ্যোগ কার্যকর করতে সব রকম প্রচেষ্টা চালিয়েছিল এবং 21শে ফেব্রুয়ারি জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আজ স্বীকৃত। এটাও আমাদের একটা অর্জন। আমাদের ভাষার লড়াই থেকেই শুরু হয়েছিল স্বাধিকারের লড়াই। 61 সালে রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীতে তার সাহিত্য ও গানকে নিষিদ্ধ করার অপচেষ্টা করেছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই ভূখণ্ডের মানুষ। সংগ্রামের মাধ্যমে আমরা রবীন্দ্রনাথকে ধারণ করেছিলাম আমাদের হৃদয়ে, চেতনায় ও বিশ্বাসে। এখানে একটি ঘটনা না বলে আমি পারছি না। সেই সময় যখন রবীন্দ্রনাথের সাহিত্যকে নিষিদ্ধ করা হয় তখন আইয়ুব খানের আমল, বাংলাদেশের গভর্নর ছিলেন মোনায়েম খান। তিনি বাংলা বিভাগের যিনি হেড ছিলেন হাই সাহেব, তাকে ডেকে নিয়ে বলেছিলেন যে আপনারা কি রবীন্দ্রসঙ্গীত করেন, কয়েকটা রবীন্দ্রসঙ্গীত লিখে ফেলতে পারেন না? তো হাই সাহেব জবাব দিয়েছিলেন যে স্যার লিখতে তো পারি, কিন্তু আমি লিখলে ওটা রবীন্দ্রসঙ্গীত হবে না, হাই সঙ্গীত হবে। আপনারা বুঝতেই পারেন যে কিভাবে আমাদেরকে এগোতে হয়েছিল। সেদিন যারা রবীন্দ্র সাহিত্য নিষিদ্ধ করার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, আমি সেই শিক্ষক, ছাত্র সকল স্তরের যারা সেদিন সম্পৃক্ত ছিলেন তাদের প্রতি
আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার শিক্ষক এখানে দুজন উপস্থিত আছেন। জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বানে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লাখ শহীদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, রবীন্দ্রনাথের স্বপ্নের সোনার বাংলাদেশ। মুক্তি সংগ্রামের উত্তাল দিনগুলোতে রবীন্দ্রনাথের গান আর কবিতা আমাদের অনুপ্রাণিত করেছিল দেশের জন্য জীবন দিতে। প্রেম ও প্রার্থনা রবীন্দ্রনাথ হয়ে উঠেছিলেন আমাদের রক্তাক্ত সংগ্রামের অন্যতম উৎসাহদাতা। তাই জাতির জনক আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নিয়েছিলেন দেশকে ভালোবাসার আবেগ নিয়ে সৃষ্ট রবীন্দ্রসঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথের সময় অচলায়তন সমাজ ব্যবস্থায় নারী যখন অবরোধবাসিনী, তখন রবীন্দ্রনাথ তার সবলা কবিতায় লিখেছিলেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার হে বিধাতা। তার সৃষ্ট নারী চরিত্র রক্তকরবী নন্দিনী, গোড়ার সুচরিতা, ঘরে বাইরের বিমলা ও ৪ অধ্যায়ের এলা আজও হার না মানা নারীর প্রতীক হিসেবে সমুজ্জ্বল হয়ে আছে। দেশ ও মানুষের প্রতি গভীর ভালোবাসার কারণেই জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ সেনাদের গণহত্যার প্রতিবাদে তিনি নাইট উপাধি বর্জন করেছিলেন। তার গোড়া ও ৪ অধ্যায় উপন্যাসে উঠে এসেছিল ব্রিটিশ বিরোধী সংগ্রামের চিত্র। রবীন্দ্রনাথের রক্তকর্মী নাটক সেদিনের তরুণ সমাজকে অনুপ্রাণিত করেছিল পরাধীনতার শৃঙ্খল মুক্তির সংগ্রামে অংশ নিতে। রবীন্দ্রনাথ শুধু কবি ছিলেন না, ছিলেন একজন সমাজকর্মী ও শিক্ষাবিদ। তার প্রতিষ্ঠিত শান্তিনিকেতন আজ বিশ্ব স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলোর একটি। কৃষি উন্নয়ন, চিকিৎসা, সমবায়, কুটির শিল্প সংক্রান্ত তার ভাবনার ফসল হিসেবে শান্তিনিকেতনের পাশেই প্রতিষ্ঠা করেছিলেন শ্রীনিকেতন। রবীন্দ্রনাথের স্বপ্নের স্বদেশ ছিল ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতা মুক্ত স্বদেশ, যেখানে কৃষক এবং খেটে খাওয়া শ্রমিক পাবে মানুষ হিসেবে মাথা উঁচু করে চলার স্বাধীনতা, নারী পাবে তার বেঁচে থাকার অধিকার। একই স্বপ্নের পথ চলায় বঙ্গবন্ধু আজীবন লড়াই করে গেছেন এমন এক বাংলাদেশ নির্মাণের জন্য যে দেশের প্রতিটি নাগরিক উন্নত জীবনের অধিকারী হবে। আমি বিশ্বাস করি, একটি দেশ বা অঞ্চল অর্থনৈতিকভাবে দরিদ্র হলে তার মানসিক ও সাংস্কৃতিক বিকাশ বাধাগ্রস্ত হয়। সে দেশ বা জাতি মাথা উঁচু করে চলতে পারে না। রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর স্বপ্নকে ধারণ করে আমরা গড়ে তুলতে চাই একটি সমৃদ্ধ, আধুনিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ, একটি যথার্থ কল্যাণ রাষ্ট্র। দক্ষিণ এশিয়ার ১০০ কোটি মানুষের প্রধান শত্রু দারিদ্র্য। ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে যাব, এটাই আমাদের অঙ্গীকার। প্রিয় সুধীবৃন্দ, বাংলাদেশ, বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি যতদিন থাকবে ততদিন আমাদের মনের আকাশে ধ্রুবতারা হয়ে থাকবেন রবীন্দ্রনাথ। তার সৃষ্টি, তার স্বপ্ন, তার জীবন দর্শন এই মহান মানুষটিকে শুধুমাত্র বাঙালি বা ভারতীয় পরিচয়ে সীমাবদ্ধ রাখেনি। স্বদেশের গণ্ডি পেরিয়ে রবীন্দ্রনাথ আজ বিশ্বজনীন, যথার্থ অর্থেই বিশ্বকবি। তার জন্মের ১৫০ বছর পরেও তিনি আজও আমাদের চেতনায় জাগ্রত হয়ে আছেন প্রতি মুহূর্ত। অসত্য অন্যায়ের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে, জীবন সংগ্রামের প্রতিটি ক্রান্তিকালে আমাদের পাশে থাকেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের ভাষাতেই বলতে হয়, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তে রক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি কবিগুরু রবীন্দ্রনাথের ১৫০ জন্মবার্ষিকী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।